আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত চিকিৎসকবৃন্দ এবং জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিতে থাকা আমাদের চিকিৎসক হতে যাওয়া স্টুডেন্ট বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের জেনেসিস আউটলেয়ার থেকে যে অনুষ্ঠান আমরা নিয়মিত প্রতি শনিবার দিন উপস্থাপন করে যাই, হাফ অ্যান আওয়ার উইথ এমআরসিপি, সেই হাফ অ্যান আওয়ার উইথ এমআরসিপির আজকের টপিক হলো ওয়াই এমআরসিপি। আজকের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের জেনেসিস আউটলেয়ারের সম্মানিত মেন্টর, জনপ্রিয় মেন্টর এবং অলরাউন্ডার মেন্টর আমাদের দেশে এবং বিদেশে, এবং যৌথভাবে যিনি বিভিন্ন ধরনের ডিগ্রি অগ্রাধিকার, এক কথায় অলরাউন্ডার, আমাদের ডক্টর নওশাবা নূর আপা, এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ, বিএস মেডিসিন, ইউনিভার্সিটি ইউকে অ্যান্ড ইসিএম ইসিএফএমজি সার্টিফাইড ইউএসএ। মানে এছাড়াও আপা যেটা লেখেন না এখানে, আপা কিন্তু ইউএসএ মিলি করা, ঠিক আছে। কাজেই আমরা বলবো দেশ এবং বিদেশ, এবং বিদেশের ক্ষেত্রেও আমেরিকা এবং লন্ডন, দুই জায়গাতেই আপা কিন্তু ঘুরে এসেছেন এবং দুই জায়গাতেই অগ্রাধিকার প্রাপ্ত ডিগ্রি আপার আছে। কাজেই আমরা খুবই সৌভাগ্যবান যে আপার মতো এরকম একজন মেন্টর, একজন চিকিৎসক আজকে আমরা আমাদের গেস্ট হিসেবে আমাদের অনুষ্ঠানে আনতে পেরেছি। সর্বপ্রথম আপার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপা কেমন আছেন? আসসালামু আলাইকুম ডক্টর শরীফ, থ্যাংক ইউ সো মাচ ফর আ নাইস ইন্ট্রোডাকশন। মানে অনেক বড় করে ইন্ট্রোডাকশন দিছো, থ্যাংক ইউ ফর দ্যাট। এন্ড রিগার্ডিং জেনেসিস আই উড সে যে আমি খুবই গ্ল্যাড টু বি আ পার্ট অফ জেনেসিস। এন্ড মানে আমি এখন ক্লাস নিচ্ছি এমআরসিপি, মানে আমি আই রিয়েলি এনজয়িং ইট। মানে সবার সাথে ক্লাস নেওয়া বা জিনিসটা শেয়ার করে এক্সপিরিয়েন্স, আজকে বুঝি আমরা ডিসকাশনে বসবো, যেটা মানে খুবই ইম্পর্টেন্ট টপিক টু ডিসকাস আমার কাছে মনে হয়। এবং অনেকের কাছে এটা কোয়ারি থাকে, আমার কাছে অনেকে ফোন করে, পার্সোনাল যোগাযোগ করে। সো এরকম একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে জেনেসিস যে কয়েকটা প্রোগ্রাম করেছে, সেজন্য আই উড সে থ্যাঙ্কস টু জেনেসিস, এন্ড অবভিয়াসলি আমাকে ইনভাইট করার জন্য এই ব্যাপারে আমি আই এম থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ শরীফ। আমরা অত্যন্ত আনন্দিত যে আপনার মতো এরকম একজন জনপ্রিয় এবং চিকিৎসক প্লাস আপনি যে ফ্লুয়েন্টলি কথা বলেন আর কি, আমাদের আপনার একটা ভক্তবৃন্দ আছে, আপনার যে কথা বলার স্টাইল, সেই কথা বলার স্টাইলটা অনেকে খুব পছন্দ করেন। আমরা আশা করব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন টেকনাফ থেকে তেতুলিয়া, এক কথায় বলতে গেলে যে যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে এই প্রোগ্রামটা চালাচ্ছি, আপনি বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় থাকলেও আপনি কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারবেন। এবং আপনার যদি কোনো কমেন্টস থাকে আপনি অবশ্যই কমেন্ট করবেন, আমরা সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো যথেষ্ট ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা একটু জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের যে ডক্টর বৃন্দ যারা রয়েছেন, তারা আসলে এমবিবিএস পাশ করার পরে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করেন, ঠিক আছে। এই যে বিভিন্ন দেশে যাওয়ার যে প্রবণতা, এর মধ্যে কোন কোন ডিগ্রি গুলো আসলে ইম্পর্টেন্ট এবং আমাদের এমআরসিপিটা কোন ক্যাটাগরিতে আছে? আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এবং ডক্টর শরীফ যেটা বললেন, মানে এখন আমি দেখি যে স্টুডেন্ট যারা আছেন এমবিবিএস এ, মানে আছেন ফিফথ ইয়ারে অথবা ইন্টার্নশিপ করতে, সবার মধ্যে মানে আই উড সে যে আমাদের সময় থেকে এখনকার স্টুডেন্টরা অনেক অ্যাডভান্স এবং তারা অনেক আগে থেকে ক্যারিয়ার প্ল্যানিং, ফিউচার নিয়ে চিন্তা করে, উইচ ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েবল মানে আমার কাছে মনে হয়। এবং সিনিয়রদের সাথে সবার সাথে এখন কন্ট্যাক্টস অনেক বেশি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই সবকিছু সম্পর্কে আপডেটেড। আর বিশেষ করে এরকম কোচিং বা বিভিন্ন অনলাইন এরকম বিভিন্ন রকম সংগঠনের সাথে থাকাতে সবাই খুব আপডেটেড, জিনিসটা আসলে খুবই অ্যাপ্রিসিয়েবল। সো অনেকে একটা কনসার্ন থাকে যে কি করব, ক্যারিয়ার প্ল্যানিং এর ব্যাপারে কি করব। সো সেই ক্ষেত্রে আমি দেখি যে অনেকে একটা টার্গেট থাকে না, একটা অ্যাম্বিশন থাকে। কেউ বলে আমেরিকাতে যাব, কেউ বলে ইউকেতে যাব, কেউ অস্ট্রেলিয়া চুজ করে, কেউ ফ্যামিলিয়াল বা পার্সোনাল কারণেও দেশ চুজ করতে হয় কোন একটা জায়গায়। আবার অনেকে মনে করেন আমি দেশেই থাকবো কিন্তু আমার বাইরে একটা ডিগ্রি, একটা আকাঙ্ক্ষা আছে, এরকমও কিন্তু অনেকে আছে। সো ওইভাবে আসলে চুজ করে। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আগে টার্গেট করে ফেলাটা খুব জরুরি। হ্যাঁ, কারণ আমেরিকাতে আপনি যদি যান সেক্ষেত্রে আপনার ট্র্যাকটা কিন্তু একদম ডিফারেন্ট হবে। ইউএসএমএল একটা আলাদা ট্র্যাক হবে, রেসিডেন্সি হবে। আপনি যদি ইউকে বা এদিকে চিন্তা করেন সেক্ষেত্রে আপনি এমআরসিপি চুজ করতে পারেন। এবং এমআরসিপি মানে ওয়ার্ল্ড ওয়াইড আপনি যদি অ্যাকসেপ্টেবিলিটির দিকে তাকান, মানে কোন কোন দেশে কোন ডিগ্রি অ্যাকসেপ্টেবল, হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় ইউএসএমএল বা এসব ইউএসএমএল করে তো ইসিএফএমজি সার্টিফিকেশনটা হয় এইটার থেকে।
এমআরসিপি একসেপ্টেবিলিটি অনেক দেশে অনেক বেশি। যেমন ধরেন আপনি যদি ইউকে তে বা মিডল ইস্টে বা সিঙ্গাপুর, আবার এইদিকে অস্ট্রেলিয়া, এসব জায়গাতে কিন্তু এমআরসিপির একসেপ্টেবিলিটি মানে পৃথিবীর অনেক দেশে নাম্বারস অফ দ্য কান্ট্রিতে একসেপ্টেবিলিটি বেশি। সেক্ষেত্রে আপনি এমআরসিপি চুজ করতে পারেন। এবং আবার যদি মনে করেন আপনি ডিরেক্টলি অস্ট্রেলিয়াতেই যাবেন, সেখানে অস্ট্রেলিয়া লাইসেন্স এক্সাম আছে, সেটা চুজ করতে পারেন। সো আপনি যদি দেশে বাইরে যাওয়ার গোল থাকে, তো সেক্ষেত্রে আপনি কোন দেশে যাবেন সেই হিসেবে আপনি ডিগ্রি চুজ করতে পারেন। আর যদি মনে করেন যে দেশেই থাকবেন কিন্তু আপনার বাইরের একটা ডিগ্রি মানে চাচ্ছেন বা হোক এরকম ইন্টারন্যাশনাল রিকগনাইজ একটা ডিগ্রি, সেক্ষেত্রে আপনি অবশ্যই আমি বলবো এমআরসিপি উড বি দ্য বেস্ট চয়েস। হ্যাঁ, এমআরসিপি মানে সবচেয়ে ভালো হবে। আপনার আপনার যেমন ডিগ্রিটাও খুবই ভালো, এবং সেই হিসেবে আপনার নলেজও খুব ভালো হবে, এবং একসেপ্টেবিলিটি আমাদের দেশে ধরেন এখনো হয়তো অনেকের মধ্যে এটা কনসার্ন যে এমআরসিপি একসেপ্টেবল কিনা, এরকম কিনা। কিন্তু আপনি যে প্রাইভেট সেক্টরে থাকেন বা আপনার পার্সোনাল লাইফে বলেন, আপনার প্রফেশনাল মানে চেম্বার লাইফে, সবকিছুতে আপনাকে এমআরসিপি একটা আলাদা অ্যাডিশনাল ডাইমেনশন অ্যাড করবে, যেটা খুবই আপনার নিজের জন্য এবং পেশেন্ট স্যাটিসফ্যাকশনের জন্য খুব জরুরি। আর আরেকটা কোয়েশ্চেন যেটা ডক্টর শরীফ করেছেন যে এটা কোন লেভেলের এক্সাম। হ্যাঁ, তো আমরা ইউএসএমএলই কে আসলে কনসিডার করি এন্ট্রি লেভেল এক্সাম হিসেবে। এর মানে হচ্ছে যে আপনি যখন ইউএসএমএলই কমপ্লিট করবেন, কমপ্লিট করে আপনি ইসিএফএমজি সার্টিফাইড হবেন, এরপর কিন্তু আপনার একটা রেসিডেন্সি করতে হবে। আপনি রেসিডেন্সি অ্যাপ্লিকেশন করবেন, রেসিডেন্সিতে ঢুকবেন, সেখানে আপনার একটা টাইম দিতে হবে 3 সাড়ে 3 বছর বা 4 বা অনেক জায়গায় 5 বছর থাকে। সো এরকম করে তারপর আপনি কোনো হসপিটালে জয়েন করতে পারবেন। সেই জন্য ইউএসএমএলই কে আসলে কনসিডার করা হয় একটা এন্ট্রি লেভেল এক্সাম হিসেবে। সেক্ষেত্রে কিন্তু এমআরসিপি একটা কমপ্লিট ডিগ্রি। হ্যাঁ, আপনি হয়ে গেলে আপনি আপনার নামের পিছনে এমআরসিপি লাগাতে পারেন, যেটা হচ্ছে যে আপনি যদি দেশের বাইরে যান সেক্ষেত্রে আপনার যাওয়াটা খুব ইজি হয়ে যাবে। ইউকে তে এখন এনএইচএস ট্রাস্টে অনেক ডক্টরদের নিচ্ছে, সেভাবে আপনি চলে যেতে পারেন। আর যদি দেশেও থাকেন, সেটাও তো আমরা যেটা বলছিলাম যে আপনার প্রফেশনাল লাইফে, আপনার চেম্বারের ক্ষেত্রে, আপনার পেশেন্ট ডিলিংস এর ক্ষেত্রে, আপনার নলেজ আপগ্রেড এর ক্ষেত্রে অনেক 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 হেল্প হবে। ধন্যবাদ, আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন। এ পর্যায়ে আমাদের একটা জানার বিষয় যে ইউনিভার্সিটিটা আমরা জানি যে কিছু কিছু বাইরের দেশের ডিগ্রি আছে, যে ডিগ্রিগুলো অনেক সময় ফোর্থ ইয়ারে পরীক্ষা দেওয়া যায়। ইউনিভার্সিটির ক্ষেত্রে এরকম কোনো যে আমরা পাশ করলাম না ফিফথ ইয়ার, তার এর আগেই পরীক্ষা দিতে পারবো, এরকম কোনো সুযোগ আছে? এমআরসিপি তে আসলে এটা সুযোগ নাই, কারণ এমআরসিপি তে আসলে বলা আছে যে আপনার পাশ করার পরে তারপরে করতে হবে। সো আপনার এটা আপনার এমবিবিএস এর আমরা যখন পরীক্ষা দিয়েছি, পার্ট 1 দিয়েছি, তার আগে আমাদের হচ্ছে মেডিকেল ডিপ্লোমা যে ডিগ্রিটা সেটাকে হচ্ছে কোয়ালিফাই করতে হয় ব্রিটিশ এমবাসি, আমাদের যে ফুলার রোডে ব্রিটিশ এমবাসি, সরি ব্রিটিশ কাউন্সিল আছে, সেখানে আমাদের যেতে হয়, আমাদের সার্টিফিকেটটা একটা কপি দিতে হয়, ওরা এটা সত্যায়িত করে দেয়, এবং তখন সেটা আমাদের কপিটা আরসিপি তে ইমেল করে দিতে হয়। সো আসলে এমবিবিএস এর সার্টিফিকেশনটা লাগবে। সো আপনার এমআরসিপি এমবিবিএস কমপ্লিট করতে হবে, ইন্টার্নশিপ করতে হবে, এরপর আপনি ওরা যেটা আপনার মানে প্রি রিকুইজিট বলে, সেটা হচ্ছে আপনি পাস করার পর 1 বছর আপনার ট্রেনিং লাগবে, যেটা আপনি আসলে ইন্টার্নশিপের সময়টা কাউন্ট হয়ে যায়। সো এরপরে আপনি পরীক্ষা দিতে পারবেন। তবে এক্ষেত্রে আমি বলে রাখি, যদি আপনার টার্গেট করেন যে পরীক্ষা দিবেন এমআরসিপি, তাহলে আপনি প্রিপারেশন কিন্তু আগে থেকে শুরু করতে পারেন। আপনি ইন্টার্নশিপের সময় শুরু করতে পারেন পড়াশোনা। আপনার যেটা আপনার পেশেন্টের জন্য ভালো হবে, আপনার নলেজের জন্য ভালো হবে, আপনি তখন প্রিপারেশনটা শুরু করে নিয়ে দিতে পারেন। আর রিগার্ডিং দিস এটা আমার বলি যে এমআরসিপি আসলে 3টা পার্ট, পার্ট 1, 2, এটা মানে সিরিয়ালি দেয়াটাই আসলে ভালো। অনেক সময় দেখা যায় পার্ট 1 এর পরে অনেকে আছে যারা ডিরেক্টলি পেসেস দিতে পারে, আবার অনেক সময় পেসেস এটা পার্সেন্টেজ আসলে কম, বাট চাইলে দেয়া যায়। পার্ট 1 পাস করার পর পেসেস আগে দেওয়া যায়, তারপর পার্ট 2 রিটেন যেটা সেটা দেওয়া যায়। বাট সবাই সাধারণত মানে আমিও পার্সোনালি পরীক্ষাগুলো দিয়ে মনে হচ্ছে সিরিয়ালি যাওয়াটাই ভালো, পার্ট 1, 2 দিয়ে পার্ট 2 রিটেন দেন পেসেস দেওয়াটাই ভালো। আর একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমাদেরকে অনেকেই কোশ্চেন গুলো করেন, আপনি যদিও পার্টলি সেটা আনসার দিচ্ছেন, যে এমআরসিপি করে দেশে আমি প্রফেসর হতে পারবো কিনা। হ্যাঁ, তো এই ধরনের কোশ্চেন অনেক করেন। তো আমাদের যে ভাষ্য, জেনেসিস আউটলায়ারের যে ভাষ্য, যে আমরা মনে করি যে প্রত্যেক চিকিৎসকের এমআরসিপিটা করা উচিত দুই কারণে: যদি বাইরে এসে যেতে চায় সে যাবে, আর দেশে যদি থাকতে চায় প্যাশন ওরিয়েন্টেড, যে মানে এমআরসিপি ডিগ্রিটা আপনি যেহেতু ফুল কমপ্লিট করছেন, আমি এখনো করি নাই, যে মানে এমআরসিপি ডিগ্রিটা কতটা প্যাশন ওরিয়েন্টেড এই এই জন্য এটা এটা খুবই ভ্যালিড এবং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু আসলে ডক্টর শরীফ বলছেন। যে আসলে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি যে আজকে আমাদের যে কারণে ডিসকাশন, হ্যাঁ, ওয়াই এমআরসিপি, সো এটার উত্তরটা না অনেক ভাবে দেয়া যায়। মানে অনেকের কাছে বাইরে যাওয়াটা একটা
গোল থাকে সেভাবেও হেল্প করবে এমআরসিপি। আপনি যেমন ইউকে তে খুব সহজে চাকরি পেয়ে যাবেন যদি কমপ্লিট হয়ে যায়। আবার যদি দেশেও থাকেন সেক্ষেত্রে আপনার হেল্প হবে, আপনার নামের পিছনে একটা ডিগ্রি হবে, আপনার প্রমোশন হবে, পেশেন্স হবে। আর আমার পার্সোনাল যদি বলেন যে কেন এমআরসিপি, আমার কাছে মনে হয়েছে আমার নলেজ আপব্রিঙ্গিং এ বা নলেজ আপ টু ডেট থাকার জন্য এমআরসিপি আমার কাছে একটা বিশাল কন্ট্রিবিউশন করেছে। হ্যাঁ, এখন যদি ওয়ান বাই ওয়ান বলি, যেমন পার্ট ওয়ান যখন আমি করেছি তখন আমি বেসিক সাবজেক্টস ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, বেসিক যেগুলো আছে অ্যানাটমি, এগুলো একদম মানে খুব সুন্দর করে আমার পড়া হয়েছিল। এরপর যখন পার্ট টু তে যাই তখন ইমেজিং, ইসিজি, এক্সরে, মানে অনেক এক্সটেন্সিভ পড়াশোনা করতে হয়, ছবি দেখতে হয়, তখন অনেক ছবি দেখা হয়েছে। হ্যাঁ, তো এটা কিন্তু আমার একটা লাইফ লং লার্নিং এর মতো, কারণ আমার তখন মানে আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন বা দিবেন জানেন যে পার্ট টু তে হচ্ছে অনেক ছবি আসে প্রত্যেকটা পেপারে। সো অনেক ছবি দেখতে হয়। ছবি বলতে আমরা বলছি সিটি স্ক্যান, এমআরআই, ইকো, আলট্রাসোনোগ্রাম, ইসিজি, তারপরে হচ্ছে পেশেন্টের ছবি, যেমন ধরেন সে তার ফেসিয়াল কোনো ফাইন্ডিং হতে পারে, স্কিনের ফাইন্ডিংস হতে পারে, ডার্মাটোলজিক্যাল পিকচার্স গুলা, এরকম অনেক ছবি দেখতে হয়। সো ওটা একটা আমার কাছে মনে হচ্ছে আমার একটা লাইফ লং লার্নিং। এবার যদি পেসেস এর কথায় আসি, পেসেস এর এক্সামটা আমার কাছে মনে হচ্ছে আনপ্যারালাল। হ্যাঁ, আনপ্যারালাল একদম, মানে আমি 1 বছরের প্রিপারেশন নিয়েছিলাম এবং আমার কাছে মনে হচ্ছে আমি 1 বছর যে শ্রমটা দিয়েছি, অনেক কষ্ট করতে হয়েছে পেসেস এর জন্য, কিন্তু আমি যে কষ্টটা করেছি আমার কাছে মনে হয় এটা আমার সারা জীবন আমার সঞ্চয় হিসেবে থাকবে। এক্ষেত্রে আমি আমার পার্সোনালি একটা কিছু এক্সাম্পল বলি। যেমন আমি তো আগে হচ্ছে এমবিবিএস এর পরপরই আমি আসলে ইন্টার্নশিপ পরপরই আমেরিকায় যাই, তখন আমি ইউএসএমএলই পরীক্ষাগুলো দিয়েছি। তো ইউএসএমএলই আর তারপর ইউএসএমএলই কমপ্লিট করার পর পরে আমি দেশে আসি। দেশে এসে আমি ট্রেনিং শুরু করি, এফসিপিএস এর জন্য অনারারি ট্রেনিং শুরু করি এবং পাশাপাশি হচ্ছে এমআরসিপি মানে পরীক্ষাগুলো দেই আর কি। সো আমি দেখেছি, আমার কাছে মনে হচ্ছে আমরা যদি কম্পেয়ার করি, আপনারা যারা ইউএসএমএলই সম্পর্কে আইডিয়া আছে জানেন ইউএসএমএলইটাও খুব কঠিন পরীক্ষা, সবগুলো স্টেপ খুব কঠিন। কিন্তু ইউএসএমএলইর সাথে যদি কম্পেয়ার করেন যে পার্ট ইউএসএমএলই স্টেপ 1 to 6 কে যেটা, সেটার সাথে কম্পেয়ার করলে এমআরসিপি পার্ট 1 to 2 একটু ইজি, যেটা হচ্ছে মানে আপনার সিঙ্গেল বেসড অ্যান্সারের যে পরীক্ষাগুলো একটু ইজি। কিন্তু পেসেস এর সাথে আপনি যদি ইউএসএমএলই যে ক্লিনিক্যাল যে পরীক্ষাটা সিএস বলে আর কি, আকাশ পাতাল ডিফারেন্স। পেসেসটা অনেক বেশি কঠিন, কারণ হচ্ছে পেসেস একদম অরিজিনাল পেশেন্ট থাকে, আপনার অ্যাটিটিউড, পেশেন্টকে এক্সামিনেশন, আপনার প্রেজেন্টেশন কেমন অনেক ভাবে জাজ করা হয়। হ্যাঁ, সো এইভাবে আমার কাছে মনে হচ্ছে পেসেস এর প্রিপারেশনটাও খুব এক্সস্টিং এবং খুবই হার্ড ওয়ার্কিং করতে হয়, কিন্তু এটা লাইফ লং লার্নিং এর মতো। এবং আমি রিসেন্টলি এবার এফসিপিএস পাস করেছি, জানুয়ারিতে আমি পরীক্ষা দিয়েছিলাম। তো আমি হচ্ছে গত বছর আসলে কোভিড এর কারণে খুব বেশি পেশেন্ট দেখতে পারি নাই, পেশেন্টও ছিল না, কোভিড এরও ভয় ছিল যে আমি যদি কোভিড হয়ে রিটেন পরীক্ষায় না দিতে পারি এফসিপিএস, তাহলে তো আমার মানে ফাইনাল পরীক্ষা দেওয়ার প্রশ্নই আসে না যে আপনার ক্লিনিক্যাল পরীক্ষা। তো এই জন্য আসলে নিজের ভয় থেকেও খুব পেশেন্ট আসলে খুব কম দেখেছি। কিন্তু আলহামদুলিল্লাহ আমার ক্লিনিক্যাল পরীক্ষায় কোনোই সমস্যা হয়নি, জাস্ট বিকজ অফ মাই পেসেস প্রিপারেশন। আমি পেসেসটার সময় যখন মানে পেশেন্ট গুলা দেখেছি, যত্ন নিয়ে দেখেছি, আমার পার্টনাররাও খুব ভালো ছিল, প্রতিদিন একদম রুটিন করে করে প্রত্যেকটা ডিফারেন্ট ইনস্টিটিউটে আমি গিয়েছি। আমি কোভিড এর আগে দিয়েছি পেসেস পরীক্ষা, আমি দিয়েছি পেসেস ফাইনাল অ্যাপিয়ার করেছি আমি 2019 এর নভেম্বরে। সো তখন তো কোভিড ছিল না, সব হসপিটালে ঘুরে 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 দেখতাম। প্রতি সপ্তাহে আমি ঢাকার সব হাসপাতাল মানে ক্লিনিক্যাল মানে একাডেমিক পেশেন্ট যেখানে থাকে, নিউরো সায়েন্স, এনআইসিভিডি, তারপরে হচ্ছে এনআইডিসিএইচ, ঢাকা মেডিকেল, বিএসএমএম, এই 5টা হসপিটাল আমি প্রতি সপ্তাহে ঘুরতাম। ঘুরে ঘুরে অনেক পেশেন্ট দেখা হয়েছে এবং আমার কাছে মনে হয় যে এফসিপিএস পরীক্ষাও পাস তো মানে আমার সেই পেসেস প্রিপারেশনের ধাক্কাই মনে হয় পার করে গেলাম। এবং এটা আমার কাছে মনে হয় সারা জীবন থাকবে। এবং আপনারা যারা এমআরসিপি পরীক্ষা দিবেন তারাও জিনিসটা আসলে বুঝবেন যে মানে নলেজ গুলো আপনাকে কিভাবে হেল্প করবে। আমি অনেক বেশি কথা বলছি, আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমি হচ্ছে কাহার স্যারের ট্রেনি ছিলাম। আপনারা জানেন মেডিসিনের লিজেন্ডারি প্রফেসর আজিজুল কাহার স্যার, স্যারও এমআরসিপি করা, এমআরসিপিয়ান। সো স্যারকে আমি দেখতাম, আমি স্যারের ইন্টার্ন ছিলাম, পরে ট্রেনিং করেছি, আমি সবসময় স্যারকে দেখতাম, স্যার যখন কোনো পেশেন্টের পাশে যান সবসময় আগে উনি হাতটা দেখেন, হাতটা ধরে নেইল বেড গুলো খুব এক্সামিন করেন, হ্যান্ড এক্সামিনেশন উনি খুব ডেলিবারেটলি করেন এবং প্রত্যেকটা পেশেন্টকে করেন। আমি না তখন বুঝতাম না যে
স্যার হাতে এত কি দেখে, মানে হাতে এত কি দেখার আছে আমি এটা কিছুই বুঝতাম না। কিন্তু আমি যখন পেসেস পরীক্ষা দিতে গিয়ে দেখলাম যে আসলে পেসেস পরীক্ষায় পেশেন্ট গুলা দেখা শুরু করেই হচ্ছে হাত দিয়ে। হাত প্রথমে দেখে, কারণ আমাদের নেইল বেডে আসলে অনেক ইনফরমেশন থাকে, অ্যানিমিয়া, সাইনোসিস, ক্লাবিং, কোলোনাইটিস, অনেক ইনফরমেশন থাকে। এবং পেসেস পরীক্ষাগুলা আপনারা যারা দিচ্ছেন বা জানেন প্রিপারেশন, ডক্টর শরীফও বলতে পারবেন, উনি এখন প্রিপারেশন ফেজে আছেন, যে আমরা সব এক্সামিনেশন গুলা হ্যান্ড এক্সামিনেশন দিয়ে শুরু করি। তো স্যারও এখন দেখি যে স্যার এত সিনিয়র ফিজিশিয়ান এখনো সেই জিনিসটা স্যার প্র্যাকটিস করেন। তো এই যে লার্নিং গুলো আমাদের হবে পরীক্ষার বিভিন্ন স্টেপে, সেটা আপনার লাইফ লং লার্নিং হবে এবং সারা জীবন আপনাকে পেশেন্ট ওরিয়েন্টেশন, পেশেন্ট ডিলিংস এ আপনার যে কোনো ডায়াগনোসিস ধরতে এবং কম্প্রিহেন্সিভ আপনার একটা প্রিপারেশন হবে, যেটা আপনার পেশেন্টের কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্টের জন্য সবসময় হেল্প করবে। ডক্টর শরীফ। অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ আপু। আমাদের দেশে আমরা দেখি যে দুটো ট্রেন্ড, একটা হলো বিসিপিএস এর আন্ডারে এসসিপিএস করা, আর একটা হলো আমাদের বিএসএমইউর আন্ডারে এমডি ডিগ্রিতে ঢোকা। এখন পরিস্থিতি এমন হয়েছে যে এই দুটো ইনস্টিটিউশনের ভিতরে একটা অন্তর্দ্বন্দ্ব, যে সবাই চাচ্ছেন যে একই ট্রেনিং দিয়ে দুটো কাউন্ট করা যায় কিনা, কিন্তু সেটা আসলে সবাই নাকচ করে দিচ্ছে। এখন আমরা যদি বলি যে যারা এমআরসিপি দিবেন তাদের জন্য কোনটা ভালো হবে? দেশে থাকতে চায় অনেকে, ম্যাক্সিমাম মানুষই আপনার মতো, আপনি যেমন কমপ্লিট করে দেশে আছেন, এরকম দেশে থাকার সংখ্যাই অনেক। বিশেষ করে যারা বিসিএস দিয়েছেন তারা দেশের বাইরে যেতে চায় না। কাজে আপনার কথায় আমরা স্পষ্ট বুঝলাম যে কেউ যদি চেম্বার প্র্যাকটিস করতে চায়, মানে রুগী ভালো দেখতে চায়, চেম্বার জমাতে চায়, সেক্ষেত্রে এমআরসিপি ডিগ্রিটা তার জন্য খুবই একটা হেল্পফুল একটা ডিগ্রি হবে। নামের পাশে যেমন তার ডিগ্রিটা থাকবে, সেরকম পেশেন্ট ম্যানেজমেন্টেও সে খুব ভালো করতে পারবে। তো আমার এই পর্যায়ে কোশ্চেন, অনেকে বলে যে কখন এমআরসিপিটা আসলে শুরু করা উচিত বাংলাদেশে যদি থাকতে চায় একজন, যে বাংলাদেশের একজন স্টুডেন্টের কাছে এমবিবিএস শেষ করার পর অনেকগুলো বিষয় চলে আসে। 1 নাম্বার বিসিএস দিতে হবে, 2 নাম্বার বিসিএস দেওয়ার পরে যেহেতু ডেপুটেশন পাওয়া যায় না, কাজেই এফসিবিএস কোর্স বা এমডি কোর্সে ঢুকতে হবে। তারপরে বাইরের যে ডিগ্রি, অনেকে পরবর্তীতে ফিল করে যে যে কোনো সময় দেশের বাইরে চলে যেতে চাইলে ডিগ্রি একটা থাকা ভালো বা এমআরসিপিটা নিলে ভালো। এখন আসলে এই যে কোন পর্যায়ে, কোন ইনস্টিটিউশনের স্টুডেন্টরা কোন পর্যায়ে ডিগ্রিটা শুরু করলে আপনার কাছে ভালো বলে মনে হয়? এটা আসলে অনেক ভাবে এটার অ্যান্সার দেওয়া যায়। আমি এখন আসলে বিএসএমএমইউ আর হচ্ছে তো বিসিপিএস এর ডিগ্রি আসলে এই ডিয়াটার ব্যাপারে যাচ্ছি না। আপনি এটা ভালো চুজ করবেন যে আপনি কোন স্পেশালাইজেশনে করতে চান, এমডি কোর্সে যেতে চান, এফসিপিএস। এখন আসলে রিসেন্ট মানে গত কয়েক বছর আগে এফসিপিএস এর জনপ্রিয়তা একটু কম ছিল, বাট এখন আবার এফসিপিএস তার জনপ্রিয়তা আবার কিছুটা ফিরে পাচ্ছে। সো এটা আমি আসলে ওপেন রাখতে চাই যে যে ফিজিশিয়ান তার সে তার মতো ডিসিশন নেওয়াটাই ভালো। তবে যেটা হচ্ছে যারা এমডি কোর্সে আছেন বা এফসিপিএস কোর্সে আছেন, আপনারা ট্রেনিং যখন চলছে বা কোর্সে যখন আছেন, এটা পাশাপাশি এমআরসিপিটা ফিট ইন করা বা দেয়াটা খুব সহজ। কারণ আপনি তো প্রতিদিন হসপিটালে যাচ্ছেন, আপনি পেশেন্ট দেখছেন, আপনার কিছু প্র্যাকটিক্যাল নলেজ তো হচ্ছে। প্লাস পাশাপাশি যদি একটু পড়াশোনা শুরু করেন এমআরসিপির জন্য, তাহলে কিন্তু খুব সহজেই এমআরসিপি পরীক্ষাটা দিয়ে দেওয়া সহজ। আমরা যদি প্রথম থেকে শুরু করি, এমআরসিপি পার্ট ওয়ানে কি থাকে, এমআরসিপি পার্ট ওয়ানে যে বেসিক সাবজেক্ট থাকে যেমন অ্যানাটমি, ফিজিওলজি, এরকম মাইক্রোবায়োলজি, কিন্তু এগুলো সবগুলো বেসিক সাবজেক্ট হলেও কোয়েশ্চেন কিন্তু আসে পুরো পেশেন্ট ওরিয়েন্টেড বা ক্লিনিক্যাল পেশেন্ট হিসেবে। সো আপনি যখন ওয়ার্ডে একটা পেশেন্ট দেখছেন, সেই জিনিসটা যখন আপনি রিলেটেড জিনিসটা আপনি যখন এমআরসিপির জন্য পড়ছেন, এবং এমআরসিপি আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস লাগে, সেটা হচ্ছে লেটেস্ট গাইডলাইন্স গুলো, যেমন নাইসের গাইডলাইন্স বা এরকম গাইডলাইন্স গুলো আছে, হাইপারটেনশন ম্যানেজমেন্ট, হাইপার কোলেস্টেরল ম্যানেজমেন্ট, এরকম প্রত্যেকটা কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইন গুলো পড়তে হয়। সো এইগুলো পড়লে আপনার পেশেন্ট ম্যানেজমেন্টেও হেল্প হয়। সো আপনি যদি ট্রেনিং এর পাশাপাশি একটু পড়াশোনা শুরু করেন, তাহলে কিন্তু পড়াশোনার পাশাপাশি আপনি পরীক্ষাগুলো দিয়ে দিতে পারেন। তবে এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনার প্ল্যান করাটা খুব জরুরি। কারণ অনেক সময় আপনি সাপোজ আপনি এমডি কোর্সে আছেন, হ্যাঁ, আপনার একটা ফেজে ফাইনাল হবে, আপনি ফেজ বিতে যাবেন, তখন একটা বড় পরীক্ষা থাকে বা 3 মাস পর পর আপনাদের অ্যাসেসমেন্ট হয়, ব্লক ফাইনাল হয়। সো ওইটার সাথে আপনি প্রথমেই আপনি দেখে নিবেন, আপনি যদি মনস্থির করেন যে এমআরসিপি দিবেন, তাহলে এমআরসিপি তে আপনি ওয়েবসাইটে গেলেই দেখবেন যে নেক্সট ইয়ার বা এই বছরে কয়টা স্লট খালি আছে, কবে কবে পরীক্ষা আছে, এক্সাম ডেটস গুলো আপনি দেখে নিতে পারবেন। আপনি দেখে আপনি রাফলি একটা প্ল্যান করবেন যে আমি তাহলে ওই সময় প্ল্যান করবো, কারণ ওখানে তখন আমার ফেজে ফাইনাল থাকবে না, অথবা যে এফসিপিএস আছেন তখন আমার মিড টার্ম ফাইনাল বা এইগুলো পরীক্ষা থাকবে না, আমি ওই সময় টার্গেট করবো। এইভাবে আপনি টার্গেট করবেন, আগে প্ল্যানিং করাটা খুব জরুরি। হ্যাঁ, তো আপনি, আমার অ্যাডভাইস হচ্ছে আপনি যদি কোনো এরকম এমডি কোর্স অথবা এফসিপিএস এর ট্রেনিং শুরু করেছেন, এফসিপিএস এর যে আপনার অনারি ট্রেনিং,
ট্রেনিং এর পাশাপাশি আপনি যদি একটু প্ল্যান করে পড়াশোনা শুরু করেন, এমআরসিপি খুব সহজেই দিয়ে দেওয়া যাবে। এবং বিশেষ করে যারা এমডিতে আছেন, সাব স্পেশালিটি কোনো, যেমন কেউ পালমোনোলজিতে আছে, কেউ ডিমেটোলজি আছে, কেউ নিউরোলজি আছে, তারা যদি এর পাশাপাশি আসলে এমআরসিপি করে ফেলেন, তাহলে কিন্তু একটা মেডিসিনের ওভারঅল একটা মেডিসিনের কম্প্রিহেন্সিভ ডিগ্রি আপনার থাকবে, যেটা আপনার পেশেন্ট ম্যানেজমেন্টে খুব ভালো হেল্প হবে এবং পেশেন্টও খুব স্যাটিসফাইড ফিল করবে। পেশেন্টের মধ্যে কিন্তু এই ফিলিংসটা কাজ করে যে আমি একজন বিদেশি ডিগ্রি আলা একটা পেশেন্টের কাছে দেখাচ্ছি, মানে পেশেন্টের স্যাটিসফ্যাকশন কিন্তু অনেক বেশি থাকে যে একটা এমআরসিপি করা পেশেন্ট, মানে আমি পার্সোনালি দেখেছি আর কি, যে এটা পেশেন্টের মধ্যে খুব ভালো একটা কাজ করে। এবং স্বাভাবিকভাবে আপনার জন্য, আপনি যদি ধরেন সাপোজ আপনি নিউরোলজিস্ট অথবা আপনি পালমোনোলজিস্ট হবেন, তখন যে পাশাপাশি আপনার এমআরসিপি থাকে, আপনার নলেজটাও খুব ভালো কম্প্রিহেন্সিভ হবে, যেটা আপনার পেশেন্ট ম্যানেজমেন্টে হেল্প হবে। তো এটা তো আমরা বললাম ট্রেনিং বা এমডি কোর্স অথবা এফসিপিএস। এবং আরেকটি জিনিস যেটা আসে যে বিসিএস যে সরকারি চাকরি, তো বিসিএস দিয়ে আপনি যখন গ্রামে চলে যাবেন, সেই সুযোগটা কিন্তু খুবই ভালো কাজে লাগানোর জন্য এমআরসিপি। কারণ আপনার দেখা যায় সকালে হয়তো থাকে কাজ থাকে, আপনার হয়তো হসপিটালে যেতে হচ্ছে, বাট বিকালের টাইমটা দেখা যায় আপনি হয়তো অবসরে আছেন, তখন একটু পড়াশোনা শুরু করলেন। সো গ্রামে থেকে যদি চলে যেতে হয়, তখন কিন্তু আপনার পড়াটা গুছানো আপনার জন্য সহজ হবে। হ্যাঁ, তো আপনি যদি ভাবে প্ল্যানিং করেন, তাহলে আমার মনে হয় এটা জিনিসটা সহজ হয়ে যাবে। এমআরসিপির আসলে সবচেয়ে বড় বাধা ইয়াং ফিজিশিয়ানদের জন্য আমি যেটা বলবো, বাধা একটাই, সেটা হচ্ছে ইকোনমিক কনস্ট্রেইন। কারণ দেখা যাচ্ছে যে পরীক্ষাগুলো একটু কম্পারেটিভলি এক্সপেন্সিভ, আমাদের অনেকের জন্য হয়তো এটা কষ্টসাধ্য হয়ে যায় টাকার ব্যাপারটা চিন্তা করলে। তো সেটাও আসলে একটা প্ল্যানিং এর ব্যাপার। সো আপনি যদি, আমার অ্যাডভাইস হচ্ছে সবসময় এটা যে কোনো, কারণ আমরা তো আসলে এখন কথা বলছি যে কোনো মেডিকেল পোস্ট গ্রাজুয়েশন এক্সামিনেশন নিয়ে, এই পরীক্ষাগুলো আসলে হেলাফেলা করে না দেওয়াই ভালো। আপনি যদি একটা প্ল্যান করে ফেলেন, সেটা আপনি ইন্টার্নির সময় হতে পারে, ইন্টার্নি শেষ হওয়ার পর যদি ট্রেনিং এ ঢুকেন, তখন যদি একটা সুন্দর করে প্ল্যান করে ফেলেন যে আমি এটা পরীক্ষা দিব, এভাবে আমি টাকা গুছিয়ে জিনিসটা আগাবো, তাহলে মনে হয় আপনার জন্য খুব ভালো হবে। তবে এই ক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, আপনি বলতে পারেন আমি কিভাবে শিওর হব যে আমি একবারেই পাশ করব কিনা। এই কনফিডেন্সটা আসলে আপনার মধ্যে থাকতে হবে, হ্যাঁ, যে আমি পরীক্ষা দিব, আমি এমন ভাবে প্রিপারেশনে পরীক্ষা দিব যেন আমি পাশ করবো এবং এতে কোনো সমস্যা হবে না। এই কনফিডেন্সটা আসলে নিজের উপর রাখা ভালো এবং সে অনুযায়ী চেষ্টা করা ভালো, আমার কাছে মনে হয় আর কি। অবশ্যই অবশ্যই। এবার তুই পার্ট 1 এবং পার্ট 2 যারা পরীক্ষা দিতে চান, অনেকে কোশ্চেন করেন কত টাকা লাগবে। ওদের পাউন্ড হিসেবে, আমি যেহেতু পার্ট 1 পার্ট 2 দিয়েছি, পাউন্ড হিসেবে ওদের হলো 594 পাউন্ড, যেটা বাংলাদেশি টাকায় 70,000 টাকার কাছাকাছি। পাউন্ডের দাম যেহেতু ওঠানামা করে, কোনো সময় 68,000, কোনো সময় 70,000, কিংবা সর্বোচ্চ 71,000, 72,000 অনেক সময় ওঠে। যেমন এই মুহূর্তে পাউন্ডের দাম সবচেয়ে বেশি 118 টাকা করে। কাজেই যারা পরীক্ষা দিতে চান, এটা আপা যেভাবে বললেন যে একটা প্ল্যান করে নিবেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো, এখন আপনি যদি এমআরসিপি দিতে চান, বিশেষ করে যারা বিসিএস 2 বছর ধরে গ্রামে থাকবেন, আপনার যদি এমডি করা থাকে সেক্ষেত্রেও আপনাকে 2 বছর থাকতে হবে। আর যদি আপনি এফপিএস করে যান, সেক্ষেত্রে কবে ডেপুটেশন পাবেন সেটা তো আসলে কোনো নিশ্চয়তা নেই। কাজে এই টাইমটা, মানে সুযোগটা কাজে লাগানো আমার মনে হয় যে বুদ্ধিমানের একটা কাজ। এই জন্য এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আসলে এমআরসিপি অনেকেই পড়াচ্ছেন। অনেকে বলে কোচিং করা লাগবে কি লাগবে না। সেই দৃষ্টিকোণে আমাদের জেনেসিস আউটলায়ারের যে একটা দৃষ্টিকোণ, সেটা হলো যে জিনিসটা আপনি 3 দিনে পারবেন, যে কারো হেল্প নিলে সেই জিনিসটা আপনার আরো ত্বরান্বিত হবে। 1 দিন বা 1.5 দিনে আপনি শেষ করতে পারবেন। কাজে আপনি যদি মনে করেন যে আমি একটু হেল্প নিয়ে 3 দিনের কাজটা 1 দিনে করব, সেক্ষেত্রে আমার মনে হয় যে কারো হেল্প আমরা বলবো যে আপনি জেনেসিস আউটলায়ারে আসেন। এবং আপনি যদি মনে করেন আমাদের পাশাপাশি আরো কিছু সেন্টার আছে যারা এই সেবাগুলো দিয়ে থাকেন, আমরা আশা করব যে আপনারা যে কোনো না কোনো সেন্টারে আপনি সেবা নিবেন। কারণ হলো দুটো। একটা হলো যে আপনার, অনেক সময় আমরা ট্র্যাক গুলো বুঝি না। যেমন আগে এমআরপি পার্টন কিন্তু অনেক সহজ ছিল, যে কয়েকটা কোশ্চেন ব্যাংক করলে দিয়ে দিলে হয়ে যেত। কিন্তু এখন কিন্তু তুলনামূলক অনেক কঠিন এবং গাইডলাইন গুলো চেঞ্জ হয়েছে। আমরা বাংলাদেশে যে কোশ্চেন ব্যাংক গুলো পড়ি, নীলক্ষেত থেকে যদি কিনি, দেখা যায় ওরা 3-4 বছর আগের কোশ্চেন ব্যাংক দিয়ে বসে থাকে। ঠিক আছে? কাজেই কারো পরামর্শক্রমে আপনি যদি এই কোশ্চেন ব্যাংক গুলো কেনেন, বা কারো পরামর্শে আপনি যদি সবসময় থাকেন, বিশেষ করে বিসিএস হোল্ডার যারা আসলে সকালবেলা 50-60টা রুগী দেখে তারপরে মাথা হ্যাং হয়ে যায়, তারপরে আসলে যদি আপনি পরামর্শ ছাড়া পড়াশোনা করেন, সেক্ষেত্রে আমার মনে হয় বিষয়টা অনেক কঠিন হয়ে যাবে। আমরা আশা করব আপনারা কোনো না কোনো সেন্টারের সাথে যুক্ত থাকবেন, আপনারা খবর নেবেন, খোঁজ নেবেন, যেখানে আপনাদের ভালো মনে হয় সেরকম সেন্টারে আপনারা থাকবেন। এ পর্যায়ে আপা, আমি যেটা আমি এটার সাথে একটু একটু অ্যাড করি, শরীফ যেটা বলছিলেন যে অভিজ্ঞ কারোর সাথে কথা, মানে
মেইনলি কথা হচ্ছে অ্যাফিলিয়েশন। ধরেন আপনি আমাদের যদি জেনেসিস থেকে হেল্প নেন, এখানে অনেক ভালো মেন্টরস আছে আর ক্লাস নিচ্ছে, রেগুলার রেগুলার পরীক্ষা হচ্ছে, যেটা হচ্ছে আপনার প্রিপারেশনের জন্য হেল্প হবে। আপনি ধরেন একটা টার্গেট করলেন জিনিসটাকে এক্সিলারেট করার জন্য বা হেল্প করার জন্য, এরকম বিভিন্ন রকমের আছে প্রিপারেশন, যেমন কেউ ক্লাসে হয়, কেউ আবার খালি এক্সাম ব্যাচে ভর্তি হয়, সেগুলো আপনি ফ্যাসিলিটি গুলো নিতে পারবেন। এবং আরেকটা জিনিস যেটা বলছিলেন শরীফ, যে অনেক সময় দেখা যায় যে সকালে সাধারণত পেশেন্ট দেখার পর একটু এক্সস্টেড থাকে। সো এইখানে আমি একটু বলতে চাই, এখানটায় আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কনসেপশন ক্লিয়ারের ব্যাপারে। আপনি যখন এমআরসিপির জন্য প্রিপারেশন নিবেন, আমার একটা অ্যাডভাইস এবং রিকোয়েস্ট থাকবে যে আপনি একদম কনসেপশন ক্লিয়ার করে আগাবেন। আপনি ধর কোনো কিছু একটা পড়ছেন, আপনি কোনো কিছু বুঝতে পারছেন না, আপনি ওই কোয়েশ্চেনটা বা ওই টপিকটা স্কিপ করে যাবেন না। আপনি দরকার হলে একটু সময় নেন, আপনি কারোর সাথে কথা বলেন, যে ধরেন এমআরসিপি দিয়েছে বা পার্ট 1 পার্ট 2 করা, এরকম কারোর সাথে কথা বলেন, অথবা অনলাইন ইউটিউবে সার্চ, এখন তো ইউটিউবে সব ধরনের ভিডিও অ্যাভেলেবল। সো আপনি কোন একটা টপিক বুঝছেন না, আপনি সেই জিনিসটা নিয়ে একটু পড়াশোনা করেন বা দেখেন, কিন্তু কনসেপশনটা ক্লিয়ার করে যাবেন। হ্যাঁ, কনসেপশনটা যদি আপনার ক্লিয়ার না থাকে, আপনি কিন্তু এমআরসিপি পরীক্ষায় পাস করতে পারবেন না, পার্ট 1 2 বিশেষ করে পাস করতে পারবেন না। কারণ এমআরসি পার্ট 1 2 তে সিঙ্গেল বেসড কোয়েশ্চেন থাকে, আপনার পুরো সিনারিওর ভিতরে সব ইনফরমেশন থাকে, আপনার জিনিসটা বুঝে তারপরে আপনার ওই অ্যান্সার থেকে অ্যান্সারটা করতে হয়। এই জন্য কনসেপশন ক্লিয়ার জিনিসটা খুব জরুরি। এই জন্য আমার কাছে মনে হয় যে কোনো কোচিং বা জেনেসিস আউটলায়ার্স যেভাবে ওরা মানে প্রোগ্রাম করেছে, যে সবগুলা নিয়ে ডিসকাশন ক্লাস করা, এটাতে আপনার কনসেপশন ক্লিয়ারের ক্ষেত্রে হেল্প হবে। বা আপনি কোনো কিছু আটকে গেলেন, আপনি তখন মেন্টরদের হেল্প নিতে পারেন, যেটা আসলে খুব ইম্পর্টেন্ট এক প্রিপারেশনের সময়। সো আমি আবারও বলছি, কনসেপশন ক্লিয়ার করে আগাবেন, এবং এটা খুব জরুরি আপনার পার্সোনাল প্রিপারেশন, পেশেন্ট সবকিছুর জন্য আসলে। পর্যায়ে আপু অনেকে কোশ্চেন করেন যে এই যে এমআরসিবি পার্ট 1 পার্ট 2 এবং প্যাসেজ পরীক্ষা, এটা আসলে কতদিনের মধ্যে, কেউ যদি এরকম হয় যে সে সবকিছু পারে, যে কতদিনের মধ্যে, কোনো টাইম লিমিট আছে কিনা? যে টাইম লিমিট আসলে ওভাবে নাই, এখানে এক একজনের সময় আসলে এক এক রকম লাগে। তবে আমার মনে হয় যে পার্ট 1 2 আসলে 4 5 মাস বা 6 মাস, এক ম্যাক্সিমাম 6 মাস পার্ট 1 এর জন্য, 6 মাস পার্ট 2 এর জন্য, এভাবে রেখে আপনি প্রিপারেশনের টাইমটা ফিক্স করতে পারেন। আপনি যদি 6 মাস ম্যাক্সিমাম, মানে আমি নিজে আসলে পার্ট 1 এর জন্য 4 মাস পড়েছিলাম, কিন্তু 4 থেকে 6 মাস আপনি ধরে রাখেন। কারণ প্রথমে তো আপনার ফরম্যাটটা বুঝতে কিছুদিন সময় লাগে, তারপর ম্যাটেরিয়ালস গুলা কালেক্ট করতে হয়, বা কিভাবে প্রিপারেশন, এগুলা প্ল্যানিং করতে করতেই দেখবেন আপনি 1 মাস চলে যায়। হ্যাঁ, তারপর আপনি পড়াশোনা শুরু করলে, তো আপনি হচ্ছে শুরু করবেন, তবে 5 থেকে 6 মাস লাগে পার্ট 1 আর পার্ট 2। আমি পার্ট 1 আর পার্ট 2 ব্যাপারে একটু এমফাসাইজ দিয়ে বলতে চাই যে এই দুইটা সাবজেক্ট পরীক্ষায় কিন্তু কোনো সাবজেক্টিভ ভ্যারিয়েবিলিটি নাই। এটা মানে হচ্ছে যে পুরাটা কিন্তু আপনার প্রিপারেশনের উপর ডিপেন্ড করছে। যে এখানে কোনো, আমরা যখন এমবিবিএস পরীক্ষা দিয়েছি বা ক্লিনিক্যাল পরীক্ষা যারা দিয়েছেন, সবাই জানেন যে একটা বড় কনসার্ন থেকে যে পেশেন্ট কেমন পড়বে, সেখানে টিচার কেমন পড়বে, এক্সামিনার কেমন পড়বে, এই জিনিসগুলো কিন্তু কাজ করে। এটা কিন্তু এমআরসিবি পার্ট 1 2 তে নাই। সো পুরোটাই ডিপেন্ড করবে আপনার প্রিপারেশনের উপর, আপনি কত ভালো প্রিপারেশন নিয়েছেন, আপনি কেমন কোয়েশ্চেন সলভ করেছেন, এইগুলোর উপরে। সো এই দুটাতে যেহেতু এই সাবজেক্টিভ ভ্যারিয়েবল গুলোটা নাই, সো আমার অ্যাডভাইস হচ্ছে যে এই সময় আপনার প্রিপারেশনটা যেন একদম সলিড হয়, ভালো মতো হয়, সেদিকে কনসেন্ট্রেশন রাখবেন। পার্ট 1 2 এর দুইটার ক্ষেত্রে আপনি সবসময় প্রায়োরিটি দিবেন কোয়েশ্চেন সলভের উপরে। আপনি যে টপিকই পড়েন, যে ইয়াটা পড়েনি, মানে যে সিস্টেমটাই পড়বেন, সেই রিলেটেড যত কোয়েশ্চেন ব্যাংকস আছে, যেগুলো আপনি হেল্প নিচ্ছেন, সেইগুলো সলভ করে ফেলবেন। আমি যেভাবে পার্সোনালি করতাম পার্ট 1 2 এর সময়, যে আমি সকালে বা কোন একটা সিস্টেম ঠিক করতাম ফার্স্টে। আমার সবসময় পার্সোনালি পছন্দ হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, জিআই সিস্টেম, কারণ এই দুটো আমার সবচেয়ে ইজি লাগে। এবং সবচেয়ে কঠিন লাগে হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। লাস্ট যে পরীক্ষা দিলাম এফসিপিএস, সেম জিনিসই করছি, শুরু করছি রেসপিরেটরি আর জিআইটি দিয়ে, এবার লাস্ট শেষে গিয়ে পড়ছি কার্ডিওলজি। তো আপনার নিজেরও এরকম কোন একটা প্রেফারেন্স অবশ্যই থাকবে। আপনার যে সিস্টেমটা ইজি লাগে সেই সিস্টেমটা দিয়ে শুরু করেন। আপনি ধরেন 10 দিন টার্গেট করলেন যে এই 10 দিন আমি এই সিস্টেমটা পড়বো। তো আপনি সিস্টেমটা কি, আপনি যে বই ফলো করেন, এখানে এখন পার্ট 1 2 অনেক বই আছে, হামাদ আছে, এক একজন এক একটা বই ফলো করে। সো বা মাগরিবে আছে, আপনি যে বইটা ফলো করেন সেই বইটা আপনি একসময় পড়লেন, এবং ওই সিস্টেমে যে কোয়েশ্চেন গুলো আছে কোয়েশ্চেন ব্যাংকে, সেগুলো আপনি আরেক বেলায় সলভ করবেন। আমার প্রত্যেক সময় টার্গেট ছিল যে ডেইলি, প্রথম দিকে যখন আমি শুরু করি, ডেইলি 50টা করে কোয়েশ্চেন সলভ করব। এভাবে আগিয়ে 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 যখন আমি পরীক্ষার ঠিক আগে, পরীক্ষার ধরেন 1 মাস আগে, তখন আমি দিনে 200 250 করে কোয়েশ্চেন সলভ করতাম। কোয়েশ্চেন সলভটা খুব জরুরি পার্ট 1 2 এর ক্ষেত্রে, কারণ এটাতে আপনার পরীক্ষার প্রতি ওরিয়েন্টেশনটা হবে, আপনি পরীক্ষার কোয়েশ্চেন কি রকম আসে সেটা আপনি জানতে পারবেন, এবং সেভাবে আপনি অ্যান্সার করতে পারবেন। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর এরপরে যেটা
মানে টাইমটা নিয়ে কথা বলছিলেন শরীফ, সবচেয়ে বেশি টাইম দিতে হবে আসলে পেইসেসে। কারণ পেইসেস আপনার 1 বছর মিনিমাম প্রিপারেশন লাগবে, কারণ এই পেইসেসে হচ্ছে আপনার অনেক পেশেন্ট দেখতে হয়। হ্যাঁ, প্রথমে তো আপনার জিনিসটা সিস্টেমটা সম্পর্কে বুঝতে হবে, স্টেশন যেখানে 5টা স্টেশন যে থাকে সেই সিস্টেম গুলা সম্পর্কে বুঝতে হবে, তারপর আপনার পেশেন্ট দেখতে হবে, এবং 1 বছর মিনিমাম লাগবে। এবং অনেক সময় দেখা যায় কি পেইসেস আসলে একবারে অনেক সময় পাস হয় না। হ্যাঁ, অনেকের কয়েকবার মাল্টিপল, আমি অনেক ভালো ভালো ক্যান্ডিডেট দেখেছি, মানে তারা হয়তো আমার থেকেও অনেক ভালো, কিন্তু একবার আসলে পাস হননি, হয়তো 2বার 3বার, অনেকের 5বারও সময় লেগেছে। কারণ ওখানে আসলে যে সাবজেক্টিভ ভ্যারিয়েবিলিটিটা চলে আসে, কারণ পেশেন্ট কেমন পড়বে আপনার সেন্টার, পেসেস পরীক্ষা তো বাংলাদেশে হয় না, আপনি বিদেশে গিয়ে দিবেন, সেখানে আপনার কোনো প্রবলেম হতে পারে, সেই সব প্রবলেম গুলো আছে। তারপরে ওখানে মেন্টরস আলাদা, ওখানে এক্সামিনার আলাদা। সো এই কিছুটা ভ্যারিয়েবল, আপনার পরীক্ষার সেন্টারটা কেমন, অনেকগুলো আছে খুব মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি, অনেকগুলো স্টুডেন্ট ফ্রেন্ডলি না, সেখানে কিন্তু ভ্যারিয়েবিলিটিটা অনেক বেশি। সো আমার কাছে মনে হয় পেসেস এর পুরো ওভারঅল যদি আপনি প্রিপারেশন মনে করেন মাথায়, পেসেস এর জন্য সবচেয়ে বেশি টাইম আপনার দিতে হবে। শরীফ। জি জি আপু, অত্যন্ত ধন্যবাদ। এই পর্যায়ে আপনার জানতে চাচ্ছি যে পরীক্ষাটা, যে অনেকে বলে এমআরসিপি একটা লেন্দি পরীক্ষা, 6 ঘন্টা ধরে পরীক্ষা হয়, হ্যাঁ মানে পরীক্ষার হলটা সম্পর্কে যদি বলতেন আপনি। আচ্ছা, এখন তো পার্ট 2 একদিনে হয়, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম পার্ট 2 তখন 2 দিনে হতো। হ্যাঁ, একদিন 2 পেপার, আরেকদিন মানে বেসিক্যালি আসলে 9 ঘন্টার পরীক্ষা আর কি। সো আমার কাছে মনে হয় যে মানে পরীক্ষা এমনি যখন পরীক্ষা হলে খুব সুন্দর পরিবেশ থাকে, চেয়ার টেয়ার, মানে আমার যে এটা আসলে আহ আপনার ব্রিটিশ কাউন্সিল অ্যারেঞ্জ করে, তো ওদের এমনি অ্যারেঞ্জমেন্ট সুন্দর, আপনার ধরেন ক্লাসরুম, এসি টেসি, এগুলো দিক থেকে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, এবং আপনার ধরেন আপনার পেন্সিল ওরা সবকিছু প্রোভাইড করে, আপনার সব ডিরেকশন সবকিছু ক্লিয়ারলি দিবে, এগুলো নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না। আপনার যেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা আপনার ভালো করে চিন্তা করতে হবে, ঠিক আছে, যে আমি কিভাবে ভাগ করে নিব, ঠিক আছে, যে আমার যে 3 ঘন্টা 3 ঘন্টা যে পরীক্ষা, হ্যাঁ, তো এখানে আমি কিভাবে মানে 1 ঘন্টার মধ্যে কয়টা কোয়েশ্চেন সলভ করব, এই জিনিসগুলো আপনার আগে থেকে প্ল্যানিং করে নিতে হবে। হ্যাঁ, এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন এবং জেনেসিসেও আমরা পরীক্ষা নেই, সেগুলো যদি আপনি টাইমলি ম্যানারে মানে কোয়েশ্চেন গুলো সলভ করেন, সেটাতে আপনার একটা ওরিয়েন্টেশন হয়ে যাবে। এটা মনে হয় শুনতে খুব মনে হয় খুব এক্সস্টিং, আসলে এক্সস্টিং, কিন্তু আসলে পরীক্ষা হলে সময় কোন দিক দিয়ে চলে যায় আমরা আসলে কোনোভাবেই টের পাই না আর কি। শরীফও বলতে পারবে, শরীফ তো দিয়েছে পরীক্ষা, শরীফও বলতে পারবে যে সময় কোথা দিয়ে চলে যায় কিছুই টের পাওয়া যায় না। পরীক্ষায় ঢোকার আগে মনে হয় যে 6 ঘন্টা টাইম, এতক্ষণ ধরে কি করবো আসলে। পরীক্ষা শুরু হইলে তখন কখন যে 3 ঘন্টা শেষ হয়ে যায়, তখন মনে হয় আরো 2টা কোশ্চেন বাকি আছে, তাড়াতাড়ি আনসার করতে হবে। সেটাই। যাক, আপা আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। এ পর্যায়ে আমরা যে আলোচনা, আজকের যে আলোচনা থেকে আমরা আসলে কতগুলো বিষয় উঠে আসছে। 1 নম্বর বিষয় হলো গিয়ে আপনি কেন এমআরসিপিটা দিবেন, বিভিন্ন কারণ থাকতে পারে। কারণ থাকতে পারে আপনি বাইরে চলে যাবেন, ওকে ফাইন, এটা খুব ভালো যে আপনি বাইরে চলে যাবেন, সেই জন্য এমআরসিপি দিবেন। এই সংখ্যাটা অবশ্যই আছে বাংলাদেশে এবং উত্তর বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখা যাচ্ছে যে বিগত বছরগুলোতে আমি যখন পার্ট 1 দিয়েছি তখন দেখেছি যে প্রথম দিন বা আমি থার্ড দিনে রেজিস্ট্রেশন করেছি, তখনও সিট খালি ছিল। বাট এখন যেটা হচ্ছে যে প্রথম দিনেই সিট ফিল আপ হয়ে যায়। তো বুঝতে পারছেন খুবই জনপ্রিয় একটা পরীক্ষা এমআরসিপি। আর 2 নম্বর বিষয় হলো, যদি আপনি যদি দেশে থাকতে চান, তাহলে 2 ক্যাটাগরি স্টুডেন্ট দেশে সাধারণত এমআরসিপি দিয়ে থাকেন। 1 নম্বর হলো যারা কোনো একটা কোর্সে আছেন, এফসিপিএস বা এমডি করতেছেন। আর একটা হলো বিসিএস কর্মজীবী আমাদের যে ভাই এবং বোনেরা আছেন, তারা 2 বছর গ্রামে থাকেন, সেই 2 বছরকে কাজে লাগানোর একটা মুখ্য উপায় হলো এমআরসিপি। কাজে আপনি চাইলে কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো শেষ করতে পারেন। আর যারা এমডি বা এফসিপিএস কোর্সে আছেন, বাংলাদেশের যে ট্রেন্ড সেই অনুসারে আপনি আমরা আশা করবো যে আপনি প্রথমে এফসিপিএস অথবা এমডি কোর্সে ঢুকে পরীক্ষাটা দিবেন যদি দেশে থাকতে চান। এর কারণ হলো আপনি এখন এফসিপিএস এ থাকেন বা এমডি তে থাকেন, মাসে একটা স্যালারি মোটামুটি আপনি একটা পাবেন। কাজে ওটা আপনার হেল্প করবে। আর সাথে সাথে আপনার এফসিপিএস হয়ে যাওয়া মানে এমআরসিপির পথে আপনার অর্ধেকটা আগিয়ে যাওয়া। কারণ হলো যে আপনি প্রত্যেকটা টপিক সম্পর্কে আপনার একটা মিনিমাম ধারণা হয়ে গেছে। এখন কিন্তু কোশ্চেন ব্যাংক কিছু গাইডলাইন করলেই আপনার জন্য কিন্তু সহজ হয়ে যাবে। কাজেই এই জিনিসটা আমরা দেখলাম আজকে আলোচনায় উঠে আসছে যে আপনি এফসিপিএস কোর্সে পার্ট 1 করে যে কোনো সরকারি হসপিটালে ডিউটিরত অবস্থায় থাকেন, সেখানে কিন্তু অল্প কিছু, আপনি যেখানেই থাকেন ডিউটিতে, আপনি দেখবেন যে আপনার সিনিয়ররা ম্যাক্সিমাম এই এমআরসি পার্ট 1 পার্ট 2 কমপ্লিট করা। এটা কিন্তু ঢাকায়, আপনি যদি ঢাকায় থাকেন এটা কিন্তু আপনি পাবেন। কাজে আপনি হাতের নাগালে মানুষ আছেন। কাজে আপনি বসে না থেকে এফসিপিএস এর 5 বছরের কোর্সে এখন যেহেতু মিড টার্ম চালু হয়েছে, আমার মনে হয় যে পার্ট 1 হওয়া একজন স্টুডেন্ট ঢোকার পরে মিড টার্ম যে 2 বছরের আগেই পার্ট 1 পার্ট 2 এমআরসিবি কমপ্লিট করতে পারে খুব সহজেই। আর এমনি
এমডিতে যারা আছেন তারা ফেজে দেওয়ার আগেই পার্ট 1 পার্ট 2 আপনি চাইলে খুব সহজে কমপ্লিট করতে পারবেন। এটা আপনার দুই দিকে হেল্প। এক হলো যেহেতু এটা প্যাশন বেসড ওরিয়েন্টেশন, আপনাকে মিড টার্ম কিংবা ফেজে পরীক্ষার জন্য খুবই হেল্প হবে। এরপরে আপা যে জিনিসটা বলছেন যে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এ বিষয়ে আপনাদের যদি আরো জানার থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের আসলে ইন্ডিভিজুয়াল জানার তো কোনো শেষ নেই, এক একজনের এক এক রকমের জিজ্ঞাসা। আমরা সব কোশ্চেনের আপনার উত্তর হয়তো আজকের অনুষ্ঠানের ভিতরে দিয়ে আমরা দিতে পারবো না বা আসলে সম্ভবও না। নানা মানুষ নানা রকমের মত থাকেন, কাজে আপনি আমাদেরকে জানাবেন। আমাদের আউটলেয়ার পেজ আছে, সেই পেজে আপনি যদি কমেন্টস করেন বা মেসেজ দেন আমরা চেষ্টা করি যে প্রতিদিনের মেসেজগুলো প্রতিদিনই আপনাকে অ্যান্সার দেয়। যে কোনো ধরনের কোশ্চেন করলে আমরা আপনাদের সাথে আছি। আর যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হলো যে আমি অনেকেই বলে যে কোচিং আমরা কেন করবো, আপনার খুব সুন্দর মতো বলছেন, ঠিক আছে। আবার অনেকে বলে কোচিং, আসলে কোচিংটা আমরা উৎসাহিত করি না যে আপনি কোনো একটা সেন্টারে গিয়ে কোচিং করেন। আমরা বলি যে আপনি হেল্প নেন, আমরা আপনাকে সেবা দিব, আপনাকে হেল্প করবো, ঠিক আছে। গতানুগতিক কোচিং এর মতো না কিন্তু, হ্যাঁ। কাজেই আমরা সবাই বিশ্বাস করি যে আমরা একে অপরের হেল্পের মাধ্যমেই বিভিন্ন পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি গুলো আমরা কমপ্লিট করি। আপনি যদি মনে করেন যে আপনার কোনো ধরনের হেল্পের প্রয়োজন, সেটা আপনি আমাদের এখানে ভর্তি হলে যেমন হেল্প পাবেন, ভর্তি যদি নাও হন সেক্ষেত্রেও আপনার যদি কোনো কমিউনিকেশন দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মেন্টর এবং আমাদের কোঅর্ডিনেটর এবং আমাদের সর্বোচ্চ পর্যায়ে ডিরেক্টর লেভেল পর্যন্ত আপনাকে যে কোনো রকমের এক্সেস আছে আপনাদের সাথে আমরা অবশ্যই যোগাযোগ করব। তো আমরা অত্যন্ত আনন্দিত যে আপুর মতো এরকম একজন অলরাউন্ডার মেন্টর এবং বিভিন্ন দেশের ডিগ্রিধারী, আমি এই কথা বলবো। এবং আপনারা শুনে খুবই আনন্দিত হবেন যে আপুর কিন্তু এমআরসি পার্ট 1 এবং পার্ট 2 তে মানে একটা হাইয়েস্ট লেভেলের নাম্বার ছিল। আপু কত নাম্বার ছিল একটু যদি আমাদের বলতেন। আচ্ছা, পার্ট 1 এ ছিল 819, 819, আর পার্ট 2 তে ছিল 885, 885। মানে হিউজ হিউজ মানে নাম্বার, যেটা আসলে মানে আমাদের অনেকের কাছে মানে এটা আসলে অবিশ্বাস্য একটা ব্যাপার যে 800 পার হয়ে নাম্বার তো আসলে খুবই কঠিন। কাজেই আমাদের আপু আপনাদের সাথে আছেন, যে কোনো ধরনের সেবা যদি আপনারা চান অবশ্যই আমরা আগে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপুর সাথে আপনার যোগাযোগ করিয়ে দিব, ঠিক আছে। এবং আপু নিজে কিন্তু প্যাসেজ, আমি একটা বলে রাখি আপনাদের জন্য, আপু কিন্তু প্যাসেজ যে পরীক্ষা এমআরসিবি সেই প্যাসেজ পরীক্ষার জন্যও আপু কিন্তু খুব ভালো প্রিপারেশন নিয়ে, যেমন প্রথমবারে পাশ করে গেছেন এবং আপু চান সবাই প্রথমবারে পাশ করে যাক। এই জন্য আপুদের প্যাসেজ একটা সেবা আছে, আপনারা সেই সেবাটাও আমার কাছ থেকে নিতে পারেন, স্পেশালি যারা পার্ট 1 পার্ট 2 পাস করেছেন। এটাও আপনাদের জন্য একটা অ্যাডভাইস থাকবে যে আপনারা অবশ্যই আপুর সাথে যোগাযোগ করবেন প্যাসেজ পরীক্ষার জন্য। আর আজকের এই অনুষ্ঠানে মাধ্যমে আমরা সকলকে এমআরসিবি সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং আপু খুব সুন্দরভাবে বিষয়গুলো ব্যাখ্যা করেছেন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কোশ্চেন করলে আমরা অ্যান্সার দিয়ে দিব। আমাদের যে অনুষ্ঠানটা সব সময় প্রতি শনিবার দিন হবে। যদি কোনো সময় কোনো মেন্টরের ব্যক্তিগত কোনো কাজ থাকে সেক্ষেত্রে সেটা শনিবারের জায়গায় রবিবার হতে পারে, অবশ্যই আমরা 3-4 দিন আগে সেটা জানিয়ে দিব। আপনারা মনে রাখবেন যে প্রতি শনিবার দিন আমাদের হাফ অ্যান আওয়ার উইথ এমআরসিপি, এটা একটা অনগোয়িং প্রসেস। প্রতি শনিবারই সাধারণত আমরা অনুষ্ঠানটা করে থাকি এবং আগামী যতদিন সুযোগ থাকে আমরা অবশ্যই এটা চালিয়ে যাব। তো অত্যন্ত ধন্যবাদ আমাদের নরসমানুর আপুকে যে আসলে অনেক ব্যস্ত সময়ের ভিতর থেকে কিছুটা সময় বের করে আপনাদের উদ্দেশ্যে এবং অবশ্যই জেনেসিস আউটলায়ারের উদ্দেশ্যে তিনি কিছু সময় আমাদেরকে দিয়েছেন এবং তার মূল্যবান বক্তব্য আমরা শুনেছি এবং দিক নির্দেশামূলক যে কথাগুলো আপনি বলেছেন আমরা যারা এমআরসি দিতে চাই, আমি আশা করব এই কথাগুলো আপনাদের সামনের দিকগুলোতে খুবই হেল্প করবে। তো আমরা অত্যন্ত ধন্যবাদ আপু যে আমাদের সাথে ছিলেন। যে আমি 1 মিনিট একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে শরীফ বলছিলেন যে আই এম অলসো গ্ল্যাড টু বি আ পার্ট অফ জেনেসিস নাও, যে আমি এখন ক্লাস নিচ্ছি এবং আই এম ভেরি ওপেন টু স্টুডেন্টস বা অর এনিওয়ান হু ওয়ান্টস টু নো অ্যাবাউট দিস এক্সাম। আমার আসলে পড়াতে খুবই ভালো লাগে। সো আপনাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন, যে আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আপনি জেনেসিসের মাধ্যমে পরীক্ষা রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমিও জেনেসিসের পক্ষ থেকে আসবো মাঝে মাঝে এই প্রোগ্রামে এবং অন্যান্য ক্লাসে। সো আপনাদের যদি তখনও থাকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আসলে আমি চাই
আমি নিজে এমআরসিপি করেছি, এমআরসিপি আমার খুব পছন্দের একটা ডিগ্রি, আমি শিখেছি অনেক। তো আমিও সবাইকে আসলে এনকারেজ করি জিনিসটা যাতে সবাই করে এবং তাদের নিজেদের জন্য, এবং সহজে যেন পাশ করে যেতে পারে সেভাবে যত হেল্প করা যায় সেভাবে আমি চেষ্টা করব। সো আপনাদের যে কোনো কোয়েশ্চেন বা কনসার্নে আই এম ওপেন টু অ্যান্সার। আপনি জেনেসিস এর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ শরীফ। ধন্যবাদ। আমি আবারও আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করছি। এরপরও আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের আউটলায়ারের পেজে আপনি মেসেজ দিবেন, আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে আপনি যোগাযোগ করবেন, অথবা আমাদের যে বিভিন্ন পোস্টার গুলো আমাদের ফেসবুক অনলাইনে চলতে থাকে সেই পোস্টারে আমাদের নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার, অফিসিয়াল নাম্বার, সেখানে আপনি কল দিয়ে আমাদের যে কোনো মেন্টর সম্পর্কে কথা বলতে চাইলে আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে দিব। আবারও অত্যন্ত ধন্যবাদ জানিয়ে আপুকে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।